আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাকে শোনা যাচ্ছে। তোমরা একটু কনফার্ম করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আজকে যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছো ক্লিপস্টোফেলের, তোমরা 231 নম্বর পেজ বের করবে। যাদের সামনে বই আছে তারা 231 নম্বর পেজ বের করবে। ওকে, আজকের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট। এতদিন যা করেছো তা থেকে একটু ডিফারেন্ট লেকচার আজকে, একটু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো বেশি আছে। সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আর 231 পেজ নাম্বারটা বের করবে। তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা চলে যাই এবার। দেখো ক্লিপস্টোফেল পেজ নাম্বার 231। আজকে আমাদের এটা মিনি টেস্ট 4, এবং আমি বলেছি মিনি টেস্ট 4 এর প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট। ইউ হ্যাভ টু থিঙ্ক এ লট। এটা তোমাকে অনেক বেশি ভাবতে হবে, জানার চেষ্টা করতে হবে, তাহলে আশা করি তোমাদের জন্য অনেক সহজ হবে। এই ধরনের প্রশ্নগুলো বিশেষ করে জব পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে ব্যাংক জব, এই সব জায়গায় এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। অর্থাৎ গ্রামারের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট ওয়েতে, সহজ যে গ্রামারগুলো আমরা করি সেখান থেকে একটু ডিফারেন্ট এই প্রশ্নগুলো। আমি বলেছি সেক্ষেত্রে তোমাকে অনেক কৌশলী হতে হবে। সেই কৌশলগুলো আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। এবং আমরা আজকে পিন পয়েন্টিং এরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোও একটু দেখবো যে একটু ডিফারেন্ট। আমরা প্রথম প্রশ্নটা সলভ করার মধ্য দিয়ে যেতে পারি আমরা। নন লিভিং থিং এর ক্ষেত্রেও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আমি সেটা অন্য কোনো লেকচারে আলোচনা করে দিব আমি। কখন কখন পসেসিভ কেস হতে পারে, এমনকি সেটা যেমন টুডেস লেকচার। আমি যখন বলবো টুডেস লেকচার, তাহলে টুডেস লেকচার যখন আমি বলবো তখন টুডে কি ব্যক্তি? ব্যক্তি না। ঠিক আছে, তাহলে কিছু নিয়ম আছে, আলাদা কিছু নিয়ম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা চলে যাই আজকের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ টু অ্যান্সার দ্য প্রসিকিউটরস কোশ্চেন। যিনি ডিফেন্ড করছে আর কি, উনি অস্বীকার করলেন উত্তর দিতে। বিকজ এখন প্রশ্নটা হচ্ছে আমি কোন বিষয়টি খেয়াল করব, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই রিফিউজডের দিকে দেখো। এটা একটা ভার্ব, মনে রাখবে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি কখনো পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্বগুলো পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এইখানে আমরা উত্তরটা বের করব, এখন উত্তরটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে এই কানেক্টরসগুলো কি কি আছে, বিকজ আছে, দ্যাট আছে, আবারও দেখো বিকজ আছে, একইভাবে কি আছে, দ্যাট আছে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে দ্যাটের পরে উইল দেয়া আছে, তাহলে এটা কখনোই অ্যান্সার উত্তর হবে না। আমাকে আগে বাদ দেওয়া শিখতে হবে, আমাকে আগে বাদ দেওয়া শিখতে হবে যে কিভাবে আমি প্রশ্ন থেকে অ্যান্সারটা বের করব। তো প্রথম বিষয় হচ্ছে, দেখো আমি আগে যেহেতু রিফিউজড আছে, পাস্ট টেন্স আছে, তাহলে আমি দ্যাটের পরে বা বিকজের পরের অংশটাও কি হয়ে যাবে, পাস্ট টেন্স হবে। ইন্টারেস্টিংলি এখানে দেয়া আছে কি দেখো, উইল দেয়া আছে, তাহলে এটা আমি প্রথমেই বাদ দিয়ে দেবো। পরীক্ষার হলে এটার মধ্যে আমাকে 1 সেকেন্ডে চিন্তা করতে হবে যে এখানে রিফিউজড পাস্ট টেন্স, সো উইল হবে না। তাহলে উইল আর কোথায় কোথায় আছে, দেখো 2 নাম্বারও উইল আছে, বি, তাহলে এটাও বাদ দিয়ে দিব। তাহলে আমরা দুইটা প্রশ্ন বাদ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে পরীক্ষার হলের টেকনিক, কিভাবে তুমি খুব দ্রুত শর্টকাট উত্তর করবে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে তাহলে উনি রিফিউজ করলো বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড ইট। এই যে সমস্যা হয়ে গেল, ইট হচ্ছে একটা প্রোনাউন। তো প্রোনাউন তো কারো না কারো পরিবর্তে বসে। তাহলে এখানে দেখো ইটের কোনো অ্যান্টিসিনেন্ট নাই, বা ইট যাকে নির্দেশ করবে ওরকম কিছু এখানে নেই। তাহলে এটাও ভুল, তাহলে এটাও ভুল। তাহলে দেখা যাচ্ছে আর কোনো আমরা উত্তর পেয়ে যাচ্ছি, তাহলে তাহলে উত্তরটা হচ্ছে সি। আবার একটু প্রমাণ করে দেখি, দেখো হি ওয়াজ অ্যাফ্রেড, এটাও পাস্ট টেন্স। এখানে উইলটা কি গেছে, দেখো উড, এটাও পাস্ট টেন্স। এবার আবার দেখো যে তার সে প্রশ্ন মানে তোমার উত্তর জানতে চেয়েছিল, এবার তার অ্যান্সার এই যে রেফার করছে, তাহলে কি হয়ে যাবে, হিজ অ্যান্সার্স। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার হবে। তাহলে আমাদের পরীক্ষার হলে কতগুলো টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা হচ্ছে আমি বাদ দিব কোনগুলো। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যে যত দ্রুত
4টি থেকে 1টি বা 2টিতে আসতে পারবে, তার জন্য অ্যান্সার করাটা তত সহজ হবে। আজকে তোমাদের আমি সেই রকমই কিছু টেকনিক দেখাবো আর কি। ওকে, এবার আমরা আসি গত দিনেরটা। গতদিন আমরা ইনভার্সন এটা পড়েছিলাম, তবুও আমরা এটা দেখি। এই সেন্টেন্সটা কোনো ইন্টারোগেটিভ চিহ্ন নাই, দেখো এখানে ফুল স্টপ দেয়া আছে, এটা কোনো ইন্টারোগেটিভ চিহ্ন নাই, কিন্তু তুমি দেখতে পাচ্ছ শুরুটা হয়েছে উইল দিয়ে, এরপরে সাবজেক্ট, তারপরে তুমি ভার্ব দেখতে পাচ্ছ, তারপরে ভার্ব দেখতে পাচ্ছ। তাহলে সেন্টেন্সটা দেখতে মনে হচ্ছে ইন্টারোগেটিভ, কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নয়, ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা জানি এই ধরনের সেন্টেন্সটা হচ্ছে ইনভার্সন। এখন ইনভার্সন কিভাবে হয়, আমরা জানি যে ইনভার্সনের ক্ষেত্রে নেগেটিভ অ্যাডভার্ব থাকতে পারে, ঠিক আছে। এছাড়া অনলি যুক্ত কতগুলো শব্দ আছে, অনলি উইথ, অনলি বাই, অনলি দেন, অনলি আফটার, অনলি বিফোর, অনলি বিকজ। তাহলে অনলি আছে দুটি ক্ষেত্রে, তাহলে অনলি আছে দুটি ক্ষেত্রে, সি আর ডিতে। কিন্তু এখানে দেওয়া আছে অনলি ইফ। অনলি ইফের সাথে যেটা হবে না সেটা হচ্ছে কখনো নেগেটিভ শব্দ হবে না, এই যে নেগেটিভ শব্দটা, এটা হবে না, তাহলে এটা ভুল। আর এই দুটোতে এমনিতেই বাদ দিয়ে দিতে পারছি আমরা, কারণ ইন্টারোগেটিভ, নাহলে তো ইন্টারোগেটিভ চিহ্ন থাকতো, এখানে তো ইন্টারোগেটিভ চিহ্ন নাই, তাহলে এটা মনে রাখবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অনলি উইথ। এই যে অনলি উইথ, অনলি হোয়েন, অনলি ইফ, অনলি ইফ দিয়েও ইনভার্সন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দুটি ক্লজ থাকবে এবং পরবর্তী ক্লজে যা ইনভার্সন হবে। আর পরবর্তী ক্লজে এখানেও ইনভার্সন আছে, কিন্তু অ্যান্সার হবে না কেন, বিকজ অফ হার্ডলি, এই হার্ডলি থাকার কারণে, ঠিক আছে, হার্ডলি থাকার কারণে এই উত্তরটা হবে না। তাহলে অনলি ইফ হি ওয়ার্কস হার্ডলি, তাহলে এই হার্ডলি ব্যবহারটা এখানে ভুল। সো অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে ডি, অনলি উইথ হার্ড ওয়ার্ক উইল মিস্টার ফরবেস বি এবল টু রিগেইন কন্ট্রোল অফ দ্য কোম্পানি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। দেন এটাও একই রকম একটা মজার প্রশ্ন, সেই প্রশ্নটা আমি একটু সমাধান করার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা দেয়া আছে দেখো, রিটার্ন। প্রশ্ন হচ্ছে আমরা জানি ব্যক্তিবাচক তারপরে বস্তুবাচক, তাহলে আমরা যদি ব্যক্তিবাচক খুঁজি আগে, দেখো এখানে কোথাও ব্যক্তিবাচকটা নাই, একটা শুরুতেও ব্যক্তিবাচক নাই, কারণ দুইটা অবজেক্ট আছে, কাকে দিল কি দিল, আমরা দুটি অবজেক্ট পেতে পারি, দেখো কাকে দিল কি দিল, তাহলে এখানে কিন্তু নেই। তাহলে সবগুলোতেই বস্তু আগে দেয়া আছে, ওয়ালেটটা দেয়া আছে আগে, ঠিক আছে, এটা আগে দেয়া আছে। আর রিটার্নের পরেই তো টু হচ্ছে না, তাহলে এটা হবে না, এটা বাদ। তাহলে আমার হচ্ছে কি, ওয়ালেট ব্যাগ, রিটার্ন ব্যাক, এটা অন্যতম একটা ভুল, তোমরা জানো দ্যাট ইজ রিডান্ডেন্সি, রিটার্নের সাথে কখনো ব্যাক হতে পারে না, তাহলে এটা ভুল, রিডান্ডেন্সি, এটাও বাদ। তাহলে এটাও আমরা কি দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এটাও আমরা কি দিব, বাদ দিয়ে দিব। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, ব্যাক আছে যেহেতু, তাহলে এই সেন্টেন্সটাও আমরা ব্যবহার করা যাবে না, রিটার্ন ব্যাক একসাথে হতে পারে না। আর শুরুতে টু আছে, তাহলে এটাও ভুল, এটাও আমরা বাদ দিয়ে দিলাম, এটাও আমরা বাদ দিয়ে দিলাম, বাকি থাকে সি আর ডি, বাকি থাকে সি আর ডি। এখন এখানে কি আছে, দুটেই টু আছেন। এখন এখানে দেখো ওনারটা হচ্ছে নাউন, ওনারটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে দিয়ে দিছে কি দেখো অ্যাডভার্ব, এখানে দিয়ে দিয়েছে অ্যাডভার্ব, তাহলে এখানে অরিজিনালি ওনার হবে না, অরিজিনাল ওনার হবে আর কি, ঠিক আছে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সারটা হচ্ছে ডি। আশা করি ভেঙে, প্রত্যেকটা জিনিস যেহেতু ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে এটা তোমার সারা জীবন কাজে লাগবে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে রিটার্নের যে ব্যবহারটা আমরা আগে দেখেছি, সেই ব্যবহারটা তোমরা একটু বাসায় আবার মনোযোগ দিয়ে আরেকবার একটু দেখবা, যে যখন ভার্বের দুটি অবজেক্ট থাকে তখন কোন পদ্ধতিতে এগুলো অ্যান্সার করতে হয়। তাহলে আমি প্রত্যেকটা লাইন কিন্তু ব্যাখ্যা করে দিলাম যে কেন ভুল। এরপরে দেখো ওস, এটাও কিন্তু আমরা পেয়েছি, আমাদের বইতে ছিল, ক্লিপস্টোফেলের মধ্যে এটা ছিল, ওসের ক্ষেত্রে এটা যেটা ছিল। তাহলে প্রথম কথা হচ্ছে এটাও একইভাবে আমি ব্যক্তিবাচক এবং তারপরে হচ্ছে কি দিলাম সেটা আসবে এখানে, সেম একই রকম। তাহলে এখানে প্রথম ভুলটাই হচ্ছে, আমরা এই দুটি ভুলকে আমরা খুঁজে পাবো, সেটা হচ্ছে এই দুটি অ্যান্সার প্রথমেই আমরা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব আর কি, ঠিক আছে। তাহলে বাকি থাকে হচ্ছে 20 বিলিয়ন অফ ডলার্স, তাহলে এটা তো 20 বিলিয়ন অফ ডলার্স বলার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি বলতে পারি 20 বিলিয়ন ডলার্স, তাহলে 20 বিলিয়ন ডলার্স। তাহলে এখানে অফ ডলার্স দিয়ে একটা সেন্টেন্সে কি স্বাভাবিক যোগ্যতাটা নষ্ট হয়ে গেছে, ডলার্সের 20 মিলিয়ন, আসলে 20 মিলিয়ন ডলার্স। তাহলে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে ও কার কাছে ঋণী থাকে, দা গভর্নমেন্ট, দেখো এই গভর্নমেন্ট, তারপরে হচ্ছে 20 মিলিয়ন ডলার্স, এই যে দেখো 20 মিলিয়ন ডলার্স। তাহলে আগে আমরা যে পেলাম গভর্নমেন্ট কার কাছে, দেন এরপর হচ্ছে 20 মিলিয়ন ডলার্স। তাহলে ক্লিপস্টোফেলে কিন্তু এটা সরাসরি ব্যাখ্যা দেয়া আছে, এটা সরাসরি এই প্রশ্নে দেয়া আছে। তাহলে আমরা কতগুলো বিষয় আগে তোমাকে শিখতে হবে।
ঠিক আছে। আর পরের যে এই সিটা ভুল কেন, সে ওস এর কাছে টু, আচ্ছা ঠিক আছে, হসপিটাল ওস টু দ্য গভর্নমেন্ট। এখন এই গভর্নমেন্ট একটা নাউন, নাউনের পরেই তো আমি এই সংখ্যাটি ব্যবহার করতে পারি না, তাহলে এখানেও একটা ভুল আছে গ্রামারের। তাহলে গ্রামারের দুটি ভুল। তাহলে আমরা মৌলিক ভুলগুলো আমাকে খুঁজে বের করতে শিখতে হবে, তাহলে আমি এগুলো পারবো। এই জন্য আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি তারা প্রথম থেকে 1 নম্বর ক্লাস থেকে আবার মনোযোগ দিয়ে ক্লাসগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবা। এর প্রমাণটা হচ্ছে আমি কিছুক্ষণ পর তোমাদের দেখাই যে আমি যে এগুলো তোমাদের পড়িয়েছিলাম তার একটু প্রমাণ আমি তোমাদেরকে একটু দেখিয়ে আসি। দেখো তোমরা বুঝতে পারো, ইনভার্সন আমরা পড়েছি, আমরা ইনভার্সন জাস্ট 1 মিনিট, এই যে ওস দেখো এটা এখন আছে, এই যে দেখো ইন্ট্রোডিউস, এই যে দেখো একদম সরাসরি বই থেকে এসেছে। দেখো এই যে দেখো সরাসরি বই থেকে এসেছে। হয় তোমাকে বলতে হবে several thousand dollars to the bank, এই যে দেখো টু দ্য গভর্নমেন্ট, টু দ্য গভর্নমেন্ট বলতে পারতাম, টু দ্য গভর্নমেন্ট বলতে পারতাম। আর আরেকটা হচ্ছে ব্যাংকের কাছে several thousand dollars, অফ দেয়া যাবে না ব্যাংকের কাছে। তো আমরা এটাই উত্তর খুঁজে পেয়েছি, এটাই উত্তর খুঁজে পেয়েছি, এটাই উত্তর। সো ওগুলোই তুমি ভালো করে পড়বা ইনশাল্লাহ, ওগুলো তাহলে তুমি উত্তর পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এবার এই বিষয়টি জানলাম, আমাদের মূল পয়েন্টটা এই যে। তাহলে আমি আবার একটু ব্যাখ্যা করে দেই। ওস এই যে এখানে টু হবে না, তাহলে তাহলে আমি এটা বলতে পারি যে $20 মিলিয়ন টু দ্য গভর্নমেন্ট, এটা দিলে হতো, কিন্তু অফ দেওয়াতে এটা ভুল হয়ে গেল। তাহলে আমার রাইট হচ্ছে কোনটা, এই যে আগে গভর্নমেন্ট তারপরে $20 মিলিয়ন। এটাও একইভাবে প্রথম বিষয় হচ্ছে, এটা তোমাকে একটু লিখিয়ে দেয়, আমি শেখানোর চেষ্টা করব একটু শেখার করে, কিন্তু তোমাদের শিখিয়েছিলাম সেইডের ক্ষেত্রে। সেইডের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, দেখো সেইড টু ব্যবহার করতে হয়। ঠিক আছে, সেইড টু, তারপরে সেইড টু মি এরকম থাকতে হয়। ঠিক আছে, এরকম থাকতে হয়। তাহলে সেইড টু মি, আমি একটু বড় করছি দেখো, সেইড টু মি থাকতে হয় এটা। আর না হলে সেইড দ্যাট, না হলে কি দিব আমরা, সেইড দ্যাট, সেইড দ্যাট দিব। অথবা টোল্ড মি দ্যাট, টোল্ড মি দ্যাট দিব আমরা, টোল্ড মি দ্যাট ব্যবহার করব, টোল্ড মি দ্যাট ব্যবহার করব। তাহলে সেইড টু মি বলা যাবে, সেইড দ্যাট বলা যাবে, টোল্ড মি দ্যাট বলা যাবে, কিন্তু টোল্ড দ্যাট বলা যাবে না, টোল্ড দ্যাট ব্যবহার করা যাবে না। অর্থাৎ এখানে যদি মিটা বাদ দিয়ে দাও, এখানে যদি তুমি মিটা বাদ দিয়ে দাও তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে এটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে এটা। তাহলে এখানে তাহলে এটা ঠিক আছে, এই যে এখানে টু লাগবে, এখানে টু লাগবে, এখানে টু লাগবে, কিন্তু এই যে দেখো হি টোল্ড মি, এখানে এই মিটা বাদ দেয়া যাবে না, এটা অবশ্যই লিখতে হবে। তাহলে টোল্ড কখনো অবজেক্ট ছাড়া বসতে পারে না, টোল্ড কখনো অবজেক্ট ছাড়া বসতে পারে না। আর মঙ্গলবার এবং শুক্রবার রাত 9:30টায়। আগের ক্লাসগুলো দেখে নিবে, পরে আমি ব্যারন স্টোফেল শুরু করব কিছুদিনের মধ্যেই। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো টোল্ডের পরে টু বসে না, তাহলে এটা ভুল। টোল্ডের পরে প্রথম বিষয় দেখো, টোল্ডের পরে টু বসে না। সেইডের পরে এখানে টু নাই, এখানে টু দিতে হবে, এখানে আবার টু দিতে হবে। সেইডের পরে এখানে আবার কি করতে হবে, টু দিতে হবে, না হলে এটা ভুল হবে। আবার টোল্ড হার প্রফেসর, এটা ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ইজ টেলিং, এটা তো বলতে পারতে, কিন্তু বলতে পারবে না কেন, পরে দেখো কি আছে, কুড নট। ঠিক আছে, আবার মারিয়া ইজ টেলিং, এখন বলছে না, সে পারতো, তাহলে মিনিং হবে না সেন্টেন্সের। তাহলে টেলিং, তাহলে এখানে কি হয়ে যাবে, পাস্ট টেন্স হলে পরে উইলটা ক্যানটা কুড হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, সি। অ্যান্সার হবে সি। তাহলে টোল্ড হার প্রফেসর, আশা করি বুঝতে পেরেছো আর কি। ওকে, তারপরে দেখো এটাকে বলা হয় ওই যে ড্যাংলিং মডিফায়ার। তোমরা 6 নম্বর প্রশ্নটা একটু আবার একটু দেখে নিবে, এটা যদি না পারো তাহলে এটা দেখে নিবে, ড্যাংলিং মডিফায়ার। ঠিক আছে, ড্যাংলিং মডিফায়ার। হ্যাভিং বিন আস্কড, মনে রাখবা যাকে জিজ্ঞেস করা হয়েছে সেই কমার পরে আসবে, যাকে জিজ্ঞেস করা হয়েছে কমার পরে তাকে নিয়ে আসতে হবে। তাহলে কি কি ভুল দেয়া যাবে, নোটকে তো জিজ্ঞেস করা যায় না, তাহলে এটা ভুল। কনভেনশনকে জিজ্ঞেস করা যায় না, এটাও ভুল। ঠিক আছে, কারণ এটাও প্যাসিভ হয়ে গেছে, কনভেনশন মেম্বার্স ওয়ার প্লিজ টু হিয়ার। মূল কথা হচ্ছে সাম নোটস, তাহলে এটাও হচ্ছে না। তাহলে আসল কথা হচ্ছে যাকে জিজ্ঞেস করে, হ্যাভিং বিং আস্কড টু স্পিক টু দ্য এট দ্য কনভেনশন, ডক্টর ক্যাসাংগ্রেইন প্রিপেয়ার্ড সাম নোটস, উনি তখন কি করলেন, এই নোটগুলো প্রস্তুত করলেন। তাহলে দেখো ডুইং দ্য ওয়ার্ক হি সলভড ইট, সেটা করে এটা সমাধান করলো মনে করো, তাহলে যিনি কাজটি করলেন উনি কমার পরে সাবজেক্ট হিসেবে বসবেন।
তাহলে হ্যাভিং বিন আস্কড টু স্পিক অ্যাট দ্য কনভেনশন, উনি সাম নোট প্রিপেয়ার করলেন, তো প্রস্তুত করলেন। তাহলে এই ডক্টর ক্যাসাংরেন্টের সাথে সম্পর্ক কার? এই যে হ্যাভিং বিন আস্কডের, এটা মনে রাখবে। তাহলে কমার পরে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা পাবো আমরা, ড্যাংলিং মডিফায়ার আরো কিছু পাবো আমরা। এটাই হচ্ছে ইনভার্সন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে ইনভার্সন থেকে কিভাবে বুঝবো আমরা একটু খেয়াল করে দেখো। এখানে বিনটা পরে দেয়া আছে, এখানে বিনটা পরে দেয়া আছে। তাহলে আমরা প্রথমেই দেয়া আছে দেখো, যদি আমি এটা রাইট ধরি মোর দেন এভার বিফোর, তাহলে এখানে হ্যাভ নাই। দেখো এখানে হ্যাভ নাই, তো হ্যাভ না থাকলে তো বিন হতে পারবে না, হ্যাভ হ্যাড না থাকলে তো বিন হবে না। তাহলে এখানে ভুল, এটা হ্যাভ হ্যাড না থাকলে বিন হবে না। এবার ইন দ্য পাস্ট দেয়ার নেভার হ্যাভ, দেখো একবার আছে দেয়ার নেভার হ্যাভ, আবার সো মেনি পিপুল বিন। তাহলে ইন দ্য পাস্ট আছে, ইন দ্য পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু পারফেক্ট টেন্স করেছে, তাহলে এটা হবে না, এটাও তাহলে কি হচ্ছে না। আবার একইভাবে দেখো এখানে বলেছে নেভার ওয়ার, ওয়ারের সাথেও কি হয় না, বিন হয় না। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়ারের সাথে এখানে বিন, এটা হয় না। তাহলে আসলে রাইট হচ্ছে নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপুল বিন। এটার মূল সেন্টেন্সটা কি জানো? এটার মূল সেন্টেন্সটা হচ্ছে যে তোমার সো মেনি পিপুল, ঠিক আছে, সো মেনি পিপুল হচ্ছে সাবজেক্ট, নেভার বিফোর হ্যাভ বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে। তাহলে এটার অ্যান্সারটা তোমাকে বুঝতে হবে যে এটার অ্যান্সারটা কি হবে। এই ব্যাখ্যাটা তোমাকে ভালো করে যদি তুমি বোঝার চেষ্টা করো, আর অনেকে অ্যান্সার খুঁজে পাও না, এগুলো সবগুলোর অ্যান্সার হচ্ছে পেজ নাম্বার একটু লিখে নিতে পারো 238, 238 নাম্বার পেজে এই সবগুলোরই অ্যান্সার তুমি একসাথে পাবে, সবগুলোর অ্যান্সার কি পাবে, একসাথে পাবে। বুঝতে পেরেছো? সবগুলোর অ্যান্সার কি পাবে, একসাথে পাবে। তাহলে এটা আশা করি আর কখনো ভুল হবে না তোমার। তাহলে অয়ার হবে না, তাহলে নেভার, এটা ইনভার্সন। ইনভার্সন কি জিনিস মনে আছে তো? ওই যে দেখো আমি এটা লিখে দিচ্ছি, দেখো ইনভার্সনটা কি জিনিস। ইনভার্সনটা কি জিনিস একটু খেয়াল করে দেখো। আবার যারা নতুন, একদমই নতুন, তারা খেয়াল করো। আই হ্যাভ নেভার, আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, এটা উদাহরণটা আগেও দিয়েছিলাম। আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, আমি আগেও দিয়েছিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক। যখন এটাকে ইনভার্সন করব, এটা স্বাভাবিক একটা সেন্টেন্স, তখন কি হয়ে যাবে জানো, নেভারটা আগে আসবে, নেগেটিভ শব্দটা। নেভার হ্যাভ আই, তখন এটা ইন্টারোগেটিভের মতো হয়ে যাবে, নেভার হ্যাভ আই ডান, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তাহলে ইনভার্সন মানে হচ্ছে জোর দেয়া, কথার উপরে জোর দেওয়ার জন্য। তাহলে ইনভার্সন মানে এখানে নেভারটা আগে আসছে, যে নেভার হ্যাভ আই ডান। তো সেম জিনিসটা এখানে নেভার কি হবে, দেখো এবারের পরে বাংলা পড়লে একটু সমস্যা হয়ে যায়, কিছু কিছু বাংলায় মানে পারফেক্ট এটা পাওয়া যায় না। তোমার ইচ্ছা, তোমার যদি ভালো লাগে তো পড়তে পারো, সমস্যা নেই। ওটা তো আমারও বাংলা আছে, আমি বলি না, 4 in 1 বই আছে একটা, দেখবা 4টা টোফেল মিলে আমার একটা বই আছে, 4 in 1 ক্লিভস, ব্যারন্স, পিটারসন, কেমব্রিজ, 4টা টোফেল মিলে কিন্তু আমারও বই আছে। কিন্তু তবু আমি খুব একটা বলি না, কেন যে যদি 4টা টোফেল একসাথে নিতে পারো, একসাথে নিলে এটা 200 টাকার মধ্যে পেয়ে যাবো, আবার বাজার থেকে কিনলে 350-400 টাকা লেগে যাবে। এই জন্য ইংরেজিটা একটু ফলো করলে ভালো। তবে যদি অনেকের বেসিক দুর্বল থাকে তাহলে একটু কষ্ট করে বাংলা দেখতে পারো, সমস্যা নেই। তাহলে আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই, তাহলে দ্যাট ইজ ইনভার্সন। তাহলে ইনভার্সনটা আমার আবার একটু দেখি। এই যে নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপুল বিন, নেভারটা আগে থাকার কারণে এই প্রশ্নটা উত্তর করতে হচ্ছে। তাহলে আমাকে ওই মৌলিক জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমার জন্য সহজ হবে। আচ্ছা, এরপরে আসো দেখো আবারও এই প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি। দ্য আর্টিস্ট, এই ক্ষেত্রে দেখো খেয়াল করে দেখো আবারও, এখানে দ্য আর্টিস্ট ওয়াজ আস্কড টু শো সাম পেইন্টিংস অ্যাট দ্য কন্টেস্ট। দ্য আর্টিস্টকে বলা হলো যে তার কিছু পেইন্টিংটা কন্টেস্টে দেখানোর জন্য। বিকজ হি পেইন্টেড ভেরি গুড, এই সেন্টেন্সটি প্রথমেই ভুল। কেন? কারণ গুড হচ্ছে একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। তাহলে অ্যাজেক্টিভ কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। তাই অ্যাজেক্টিভ কখনো কি হয় না, ভার্বকে মডিফাই করতে পারে না। কি আবার বলবো, আব্দুল আল মুদাসসির একটু বলো কোনটা আবার, তাহলে বলতে পারবো। হি পেইন্টেড ভেরি গুড, এই গুড তাহলে কি পেইন্টেড কে মডিফাই করতে পারবে না, তাহলে এটা ভুল, এটা অ্যাজেক্টিভ। এটা ওয়েল হলে হতো, এটা ওয়েল হলে হতো, ঠিক আছে। আচ্ছা,
এবার প্রথম প্রশ্ন হচ্ছে তুমি যদি বলো দে বিলিভড, এখানে কি দে বোঝানোর মতো কোনো পার্সন আছে? নাই, তাহলে এটা ভুল, তাহলে এটাও ভুল। আর আবার যদি বলো অফ দেয়ার, বিকজ অফ দেয়ার, সেম একই ভুল হবে। তাইলে তাহলে এখানে দেয়ার দ্বারা কাকে ইন্ডিকেট করছো? নাই, তাহলে সাবজেক্ট লাগবে। তাহলে কারণ ওই সাবজেক্টকে দ্য জাজেস হ্যাড বিন টোল্ড অফ হিজ ক্লায়েন্টস। তাহলে এই বাক্যের সাবজেক্টটা কি হবে? একটা সাবজেক্ট আনতে হবে। বাকি তিনটাই আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো ভুল আছে। তাহলে না বুঝুক বা না বুঝো তুমি, তাহলে কি হয়ে যাচ্ছে? পরেরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। আর বিকজ এর পরে কি হচ্ছে? দ্য জাজেস সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব, এবং এটা প্যাসিভ। হ্যাড বিন টোল্ড অফ হিজ ক্লায়েন্ট, মানে তাকে বলা হয়েছিল আর কি, জাজেসকে এই বিষয়টি বলা হয়েছিল আর কি। আচ্ছা, তাহলে এবার এই জিনিসটা পেয়ে গেলাম আমরা, আশা করি ভুল হবে না। এই যে এটাও ড্যাংলিং মডিফায়ার, 9 নাম্বারটাও দেখো, এটাও ড্যাংলিং মডিফায়ার। 7 নাম্বারটা ইনভার্সন, যে নেভার আগে দেখো নেভার বিফোর হ্যাভ, হ্যাভ সো মেনি পিপল, এটা খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। এই যে হ্যাভ সো মেনি পিপল, এটা সাবজেক্ট। সো মেনি পিপল নেভার হ্যাভ বিন, ঠিক আছে। নো মেনি পিপল, ওটা ওই সো মেনি পিপলটা আগে চলে যাবে সাবজেক্ট হিসেবে তখন। তাহলে এটাও একটা ড্যাংলিং মডিফায়ার। এই যে হ্যাভিং বিন ফিনিশড লাঞ্চ, তাহলে কোনো না কোনো ব্যক্তির কথা বলছে যিনি লাঞ্চ শেষ করেছিল, করে, লাঞ্চ শেষ করে। ঠিক আছে, হ্যাভিং ফিনিশড লাঞ্চ। আচ্ছা বলবো আমি ক্লাস শেষে বইয়ের কথা বলে দিব, ওয়েট করো একটু। তাহলে হ্যাভিং বিন ফিনিশড, কে শেষ করলো? সে বাক্যের সাবজেক্ট হবে। তাহলে দেখো প্রথম বিষয়টা এই হচ্ছে, আমরা এখানে পেয়ে যাব কে, কারা। তাহলে তাহলে কারা, প্রথম কথা হচ্ছে কেজ হবে না, এই বি নাম্বারটা ভুল, দেখো কেজ হচ্ছে না। দে বুঝালে নাউনটা কোথায়? এখানে নাউনও নাই, ঠিক আছে। আর যেহেতু আছে ডিটেকটিভস, তাহলে এ নাম্বার অফ বা দা নাম্বার অফ এরকম ব্যবহার করতে পারতাম। তাহলে বাঞ্চ অফ সাধারণত কি ফুলের সাথে, এগুলোর সাথে ব্যবহার করা হয় আর কি, ঠিক আছে। তাহলে বাঞ্চ অফ ফ্লাওয়ার বলতে পারি আমরা। তাহলে ডিটেকটিভসের সাথে এটা ব্যবহার করব না আমরা। তাহলে নাম্বার অফ এই শব্দগুলো ব্যবহার করতে পারি, সেভেরাল বলতে পারি, তারপরে হচ্ছে ওই যে মেজরিটি এটা বলতে পারি। তাহলে মূল জিনিসটা কি এই বাক্যে? তাহলে কাকে, লাঞ্চটা কে শেষ করে, কারা? তারা হচ্ছে ব্যক্তি। তাহলে ডিটেকটিভস, তখন হয়ে যাবে ডিটেকটিভস। তাহলে অ্যান্সার হবে কোনটা? এ নাম্বারটা অ্যান্সার হবে, এ নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, একই বিষয়ে 10 পেলাম। কি অফার করলো, কাকে অফার করলো? কি অফার করলো, কাকে অফার করলো? ঠিক আছে, খেয়াল করো, কি অফার করলো, কাকে অফার করলো। তাহলে প্রথমেই যদি আমি বলি যে কাকে অফার করলো, কি অফার করলো, তাহলে এখানে প্রথমেই যে জিনিসটা দিয়ে দেয় যে ব্যক্তির আগে এখানে তো টু হবে না, ব্যক্তির আগে এখানে টু হবে না, তাহলে ব্যক্তি সরাসরি বসবে। তাহলে ব্যক্তি দুই জায়গায় আছে, মিস্টার স্ট্রং এবং মিস্টার আমস্ট্রং দুই জায়গায় আছে, কিন্তু যখন ব্যক্তি আগে থাকে তখন কোনো প্রিপোজিশন বসে না, তাহলে এটাই রাইট। দেখো এখানে আগে কোনো প্রিপোজিশন নাই, কিন্তু এটা যদি হতো দ্য পজিশন টু দ্য, এখানে টু হতো, তাহলে এটা অ্যান্সার হয়ে যেত, কারণ অফারের সাথে টু হয়, ফর হয় না, ফর হয় না, ঠিক আছে, ফর হয় না, টু হয়, ফর হয় না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথমে ব্যক্তিবাচক, ওই যে হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন, তাহলে প্রথমে ব্যক্তিবাচক, তারপর হচ্ছে বস্তুবাচক, প্রথমে ব্যক্তিবাচক তারপরে বস্তুবাচক। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি হয়ে যাবে? দ্য আর্মস্ট্রং দ্য পজিশন, হি গেভ মি দ্য পেন, হি গেভ মি দ্য পেন, হি সেন্ট মি এ লেটার, হি সেন্ট মি এ লেটার, হি সেন্ট মি এ লেটার। এটাও ইনভার্সন, দেখো দেখলেই বুঝতে পারছি আমি কিভাবে ইনভার্সন বুঝছি। ওই যে দেখো ডিডটা আগে আছে, ডিডটা আগে আছে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, কিন্তু এখানে কোনো ইন্টিগ্রেটিভ চিহ্ন নাই। দেখো এখানে কোনো ইন্টিগ্রেটিভ চিহ্ন নেই। তাহলে এটাকে করার জন্য আমাকে ইনভার্সন করতে হবে। তো ইনভার্সন এখানে হয় কি দিয়ে? আমরা জানি অনলি দিয়ে বা নেগেটিভ শব্দ দিয়ে। তাহলে এই দুটো আমরা প্রথমেই কি করতে পারি? বাদ দিতে পারি। দেখো বিকজ, দ্য ওয়ার্ক, এই দুটি বাদ দিতে পারি। ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে, আগে পরিস্থিতি ভালো হয়ে যাক। তাহলে বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক, এটা কখনো হচ্ছে না। কেন হচ্ছে না একটু তোমার খেয়াল করে দেখো, যেটা ইনভার্টেড কোনো সেন্টেন্স নয়, এটা ইনভার্সন করা যাবে না, এটাতে ইনভার্সন করা যাবে না, তাহলে এটা ইনভার্টেড সেন্টেন্স হবে না। তাহলে এই দুটা দিয়ে ইনভার্সন করা যাবে না। তাহলে ইনভার্সন করতে হলে আমাকে অনলি দিয়ে করতে হবে। এখন কাজ তো কখনো ইন্টারেস্টেড হতে পারে না। ইট কি কখনো ইন্টারেস্টেড হতে পারে?
ইট ওয়াজ ইন্টারেস্টেড, তাহলে এটা ভুল। তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা বলতে পারি। আর এই যে অনলি বিকজ থাকার কারণে এটা ইনভার্সন, এটা বাদ দিয়ে দাও, এই অংশটুকু বাদ দাও, এই অংশটুকু বাদ দাও, তাহলে কি হচ্ছে অনলি বিকজ ডিড জার্মানি অ্যাকসেপ্ট দ্য জব, ঠিক আছে, জেরোমি অ্যাকসেপ্ট দ্য জব, অনলি বিকজ ডিড জেরোমি অ্যাকসেপ্ট দ্য জব, তাহলে অনলি বিকজ থাকলে এই জন্য এই ডিডটা আগে চলে আসছে, দ্যাট ইজ ইনভার্সন, ডিডটা আগে চলে এসেছে। এটা অর্থাৎ অনলি বিকজ একমাত্র তখনই এটা ছিল খুব মজার কাজ, তখনই জেরোমিক জবটা কি করলো, যেহেতু এটা খুব মজার কাজ ছিল সে তখন অ্যাকসেপ্ট করলো আর কি, অ্যাকসেপ্ট করলো। বাংলা অনুবাদ করি না তাহলে অনেক সময় লাগে, তো সেই জন্য আর কি, জাস্ট টেক্স টাইম নেয় অনেক টাইম, একটা ব্যাখ্যা করতেই 5-6 মিনিট লেগে যাবে। তারপরে 12 দেখো, দ্য ভিকটিমস হুয়ার স্ক্রিমিং অ্যান্ড হুয়ার বার্নিং। খেয়াল করে দেখো, একজন চিৎকার করতেছে আর একজন পুড়ে যাচ্ছে, তাহলে উল্টো হয়ে গেল না? ঠিক আছে, তার মানে যিনি পূর্বে উনি তো চিৎকার করবে, উনিই চিৎকার করবে, তাহলে এটা ভুল, এটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে, দেখো বার্নড ভিকটিম, স্ক্রিমড বার্নড ভিকটিম, অলরেডি স্ক্রিমড করেছিল, বার্নড ভিকটিম পুড়ে ফেলছে, যেটা পোড়ার পরে তো মানুষ আর চিৎকার করে না, মানুষ চিৎকার করবে কখন, পোড়ার সময়, চলমান অবস্থায়, তাহলে অবশ্যই স্ক্রিমিং হবে, তাহলে স্ক্রিমিং আছে বি তে। আর এখানে ভুলটা কোথায় দেখো, বার্নিং আবার স্ক্রিমড, তাহলে বার্নিং আবার স্ক্রিম, এটাই ভুল, তাহলে আসলে মূল কথা হচ্ছে দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম, স্ক্রিমিং বার্ন ভিকটিম। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করে দেখো যে আমার এটা কিন্তু মিনিং এর কারণে হয়েছে, এটা মিনিং এর কারণে। হ্যাঁ, প্রথম থেকে দেখে আসবা, 1 থেকে দেখে আসবা, তাহলে ভালো হবে। তবে বাকি ক্লাসগুলো করতে পারবা, আজকে তো এক্সারসাইজ, বাকি ক্লাসগুলো করতে পারবা, আজকে তো এক্সারসাইজ, এই জন্য হয়তো তোমার কাছে কঠিন মনে হবে, কারণ এটা আগে যদি না পড়ে থাকো এটা মজা লাগবে না তোমার, আগে পড়ে এসে তারপরে এটা যদি দেখো তাহলে বুঝতে পারবা। ওকে, তাহলে বুঝতে পেরেছো এটা। এরপর এটা হচ্ছে প্যারালিজম, এটাকে বলা হয় প্যারালিজম, পরেরটা হচ্ছে প্যারালিজম। প্যারালিজম হলে কি হয়ে যাবে, দেখো এই যে দেখো একটা নাউন, সেফটি ডিভাইস, নাউন, এয়ার কন্ডিশন, কিন্তু এটা সেন্টেন্স, তাহলে এটা ভুল, এটা সেন্টেন্স হয়ে গেছে, তাহলে তো প্যারালিজম হলো না, এটা কি হলো না, তাহলে প্যারালিজম হলো না, এটা মাথায় রাখতে হবে, এটা কি হচ্ছে না, প্যারালিজম হচ্ছে না। তাহলে গুড মিউজিক, সেফ ডিভাইসেস, এয়ার কন্ডিশন, গ্যাস, গ্যাস কি শুধু গ্যাস যদি হয় তাহলে ইনক্লুডিং গ্যাস, ঠিক আছে, তুমি যদি ইনক্লুডিং স্টোরিও, সেফটি ডিভাইস, এয়ার কন্ডিশন, গুড গ্যাস, শুধু গ্যাস বলো তাহলে এটা কোনো মিনিং দিবে না, মিনিং হবে না। দিস কার মেনি ফিচার্স ইনক্লুডিং গুড মিউজিক, সেফ ডিভাইসেস, এয়ার কন্ডিশন অ্যান্ড গ্যাস। তো গ্যাস কি এটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে, তাহলে এটা অপূর্ণ, শুধু গ্যাস দিলে এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, অপূর্ণ। একইভাবে দেখো আবার যদি বলো ভালো গ্যাস তাহলেও অপূর্ণ হয়ে যাবে, তাহলে আসলে কি দেখো নাউন, নাউন, নাউন অ্যান্ড এই যে লো গ্যাস মিলেজ, এটা হচ্ছে প্যারালিজম, সেম জিনিস দেখো, এটাও একটা নাউন ফ্রেজ, এটাও নাউন, 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 সবগুলোই নাউন, তাহলে দ্যাট ইজ প্যারালিজম, এটাকে বলা হয় প্যারালিজম। তাহলে প্যারালিজম মানে নাউন, 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 ভার্ব, 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 অ্যাজেটিভ, 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 যেটা ভুল সেটাই অ্যান্সার। 14 নম্বর, টেবল মানে উপস্থাপন করা, প্রপোজাল উপস্থাপন করা হয়েছিল, এখানে টেবল মানে উপস্থাপন করা হয়েছিল, তাহলে উপস্থাপন হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। তাহলে এখন আমরা প্রথমে দুইটা বাদ দিয়ে দিতে পারি, একটা হচ্ছে দেখো প্রথমেই আমরা কোনটা কোনটা বাদ দিতে পারি, দেখো বিকজ দিয়ে যেটা দেয়া আছে, তাহলে বিকজ এর পরে অফ হয়, কখনো ফর তর হবে না, তাহলে আমরা প্রথমে এই দুইটা বাদ দিয়ে দিতে পারি, দেখো ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, এই কারণে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আরেকটা ভুল হতে পারে দেখো যে বিকজ অ্যাট দ্য প্রেজেন্ট টাইম দেয়ার ওয়াজ নট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইমের সাথে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো দেয়ার ওয়ার নট, এখানে ওয়ার নট হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট থাকে কোথায়, দেখো ইভিডেন্স, এটা সাবজেক্ট, তাহলে এখানে ওয়ার নট হবে না কখনো, এটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। আমরা জানি দেয়ার আর হেয়ারের ক্ষেত্রে ভার্বটা কোথায় থাকে, আগে থাকে, পরে সাবজেক্ট আগে ভার্ব, তাহলে আমাদের দুটি অ্যান্সার এখান থেকে বাছাই করে দিতে হবে। একটা হচ্ছে এখানে দেখো যে এখানে একটা জিনিস হচ্ছে বুঝবো কিভাবে আমরা, এখানে একটা মজার বিষয় খেয়াল করে দেখো,
এখানে আরেকটা ভুল আছে, সাফিসিয়েন্ট মানেও যা, এনাফ মানেও তাই, যেটাকে তোমরা বলেছো রিডান্ডেন্সি, গতদিন পড়েছি আমরা, যেটাকে বলা হয়েছে রিডান্ডেন্সি। যেটাকে কি বলা হয়েছে দেখো, রিডান্ডেন্সি। তাহলে রিডান্ডেন্সি মানে এটাই রাইট, তাহলে এটাই রাইট, যেহেতু এটা রিডান্ডেন্সি। সাফিসিয়েন্ট মানেও যা, এনাফ মানেও তাই, এনাফ মানেও তাই। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, স্ক্রিমিং, বার্ন ভিকটিমস অবশ্যই পার্টিসিপল, জিরান ধর কোনো সুযোগ নাই এখানে। আচ্ছা, এরপরে দেখো বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে। তাহলে এখানে কি কি ভুল হতে পারে আমরা একটু দেখি। ফর এর পরে কখনো কিপ হয় না, বেস ফর্ম হয় না, তাহলে প্রথমেই আমরা এটা বাদ দিয়ে দিব, প্রথমেই আমরা এটা বাদ দিয়ে দিব, অর্থাৎ বাদ দেওয়া শিখতে হবে। আচ্ছা, এবার দেখো তুমি যদি এই সেন্টেন্সটা এভাবে বলো যে ফাইন্যান্স ওয়াইজ, এরকম কোনো শব্দ হয় না, তাহলে এটাও বাদ দিয়ে দিব। দেখো, বিকজ ফাইন্যান্স ওয়াইজ হি কেপ্ট, তাহলে এটাও সেন্টেন্সের ব্যবহারগত ভুল। তাহলে বাকি থাকে হচ্ছে এ এবং সি। আর এখানে বলছে হিজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস ওয়্যার ইমপ্রপারলি, তাহলে এটাও ভুল। ওয়্যারের পরে কখনো এভাবে শুধু অ্যাডভার্ব বসতে পারবে না, তুমি এটার কোনো মিনিং হবে না। হিজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস ওয়্যার ইমপ্রপার বলতে পারো, কিন্তু কি বলা যাবে না, ঠিক আছে, কি বলা যাবে না, ইমপ্রপারলি বলা যাবে না, ইমপ্রপারলি বলা যাবে না। তাহলে তুমি নিজেই ভুলটা পেয়ে যাচ্ছ, এই রাইটটা পেয়ে যাচ্ছ। রাইট হচ্ছে এটা, ফর কিপিং, এই যে ফরের পরে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, ফর কিপিং ইমপ্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস। তাহলে অ্যাডামস ওয়াজ ডিসমিস, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল, ফ্রম হিজ পজিশন, এখান থেকে বাদ দেওয়া হয়েছিল রাখার জন্য, ফর ইমপ্রপার, ঠিক আছে, সঠিক নয় এমন আর্থিক রেকর্ডগুলো, যেটা ফাইন্যান্সিয়াল আমরা যেটা বলি, অর্থনৈতিক বিবরণী যে জিনিসগুলো বলি, সেগুলো সঠিকভাবে উনি না রাখার কারণে তাকে কি করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। এরপরে আসি পিন পয়েন্টিং এরর, 16 থেকে খুবই মজার কয়েকটা প্রশ্ন আছে। তাহলে এই 16টা প্রশ্ন বাসায় আবার দেখবে, এই 16টা প্রশ্ন আবার দেখবে, কেন বাকিগুলো ভুল, কেন বাকিগুলো শুদ্ধ, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়বে, গ্রামার স্কিলটা বাড়বে। মনে রাখবে আরেকটা কথা তোমাদের বলি, পিন পয়েন্টিং এরর যত তুমি এক্সারসাইজ করবে, পিন পয়েন্টিং এরর যত এক্সারসাইজ করবে, তত তোমার গ্রামার ইফিসিয়েন্সি বাড়বে অন্যগুলো করার চাইতে, কারণ এটা তোমার চিন্তা শক্তিকে বাড়িয়ে দেয়, চিন্তা শক্তিকে বাড়িয়ে দেয়। আচ্ছা, এবার আমরা দেখি সাম ইটালিয়ান স্কলার্স, তো সামের সাথে স্কলার্স হতে পারে, এটাও ঠিক আছে, তাহলে সামের সাথে এটা কি হতে পারে, স্কলার্স হতে পারে। স্ট্রেসড দ্য স্টাডি অফ গ্রামার, তারপর রেটোরিক, লার্নিং অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড পোয়েট্রি। তাহলে এটা দেখো, কমা কমা কমা, তাহলে এটা প্যারালিজম হবে, কমা কমা কমা, দেখো তাহলে এটা প্যারালিজম হবে। তাহলে প্যারালিজমে দেখতে পাচ্ছি এটা একটা নাউন ফ্রেজ, দ্য স্টাডি অফ গ্রামার, গ্রামার নিয়ে পড়াশোনা করা, র্যাটোরিক এটার কথা বলছে, কিন্তু এখানে শুধু হিস্ট্রি বললে হচ্ছে, লার্নিং এর দরকার নেই, এখানে তো আইএনজি নাই, তাহলে নাউন নাউন অ্যান্ড নাউন, এখানে শুধু হিস্ট্রি বললেই তো হচ্ছে, যে স্টাডি অফ গ্রামার, র্যাটোরিক, কমা হিস্ট্রি অ্যান্ড পোয়েট্রি, যে পরে পোয়েট্রি দিচ্ছে দেখো, তাহলে এটা প্যারালিজম, এটাই ভুল, তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। পিন পয়েন্টিং এরর মানে কি, যেটা ভুল সেটাই অ্যান্সার, মনে রাখবে। পিন পয়েন্টিং এরর মানে কি, যেটা ভুল সেটাই অ্যান্সার। এরপরে দেখো 17, when the tank car carried, তাহলে when the tank car carried, খেয়াল করে দেখো the toxic gas derailed, তাহলে যখন ট্যাঙ্ক ক্যারি করেছিল না, করছিল, দেখো ট্যাঙ্ক করেছিল না, তখন গ্যাস কি হয়েছিল, ডিরেইলড হয়েছিল। দ্য ফায়ারম্যান ট্রাই টু আইসোলেট দ্য ভিলেজ ফ্রম অল দ্য ট্রাফিক, থেকে হচ্ছে। তাহলে এখানে ডিরেইল শব্দটার অর্থ কেউ কি জানো, এখানে কেউ আছো ডিরেইল শব্দের অর্থ জানো? লাইনচ্যুত হয়ে যাওয়া, লাইনচ্যুত হয়ে যাওয়া। তাহলে গ্যাস ডিরেইল মানে বের হয়ে যাওয়া আর কি, গ্যাস ইয়ে থেকে, ট্যাঙ্ক থেকে বের হয়ে যাওয়া। দ্য ফার্স্ট ফায়ারম্যান, তখন সে পুরো ভিলেজকে আইসোলেট করার চেষ্টা করেছিল। তাহলে এখানে কি হয়ে যাবে, দ্য হোয়েন দ্য ট্যাঙ্ক কার ওয়াজ ক্যারিং, এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ওয়াজ ক্যারিং। ওয়াইল দ্য বয়েজ ওয়ার্স আইস স্কেটিং, তাহলে এটা কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস, তাহলে এটা পাস্ট, তাহলে এটাও পাস্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাও কি হয়ে যাবে, তাহলে পাস্ট হয়ে যাবে। তাহলে স্লিপ না দিয়ে স্লিপড হয়ে যাবে, ইডি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো যে অ্যান্সার কোনটা হচ্ছে, নিজে একটু চিন্তা করো, তাহলে উত্তরটা পেয়ে যাবা।
ডাবল পি ইডি হয়ে যাবে, বানানটা কি যাবে স্লিপ, ডাবল পি ইডি হয়ে যাবে। আচ্ছা, আর তারপরে দেখো অন দ্য স্লিম ফেল ইনটু ওয়াটার, এটা এন্ড এর পরে, এখানে যেহেতু পাস্ট টেন্স হয়, এই যে এখানেও পাস্ট টেন্স আছে, এন্ড এর আগেও পাস্ট, এন্ড এর আগেও এখানে পাস্ট, এখানেও পাস্ট আছে, এই যে দেখো, তাহলে এটা ভুল নয়, সঠিক। ফেল ইনটু দ্য ডিপ ওয়াটার। ইফ দে ডোন্ট অবজার্ভ দ্য ট্রাফিক রেগুলেশন, যদি এটা মেনে না চলে তারা, যদি মোটরিস্টরা তোমার এই যে ট্রাফিক রেগুলেশনগুলো যদি মেনে না চলে, দে উইল বি স্টকড, টিকেটেড, দে মানে কারা, মোটরিস্টরা, ঠিক আছে। না এখানে খেয়াল করবে, ইফ দ্য মোটরিস্ট ডোন্ট অবজার্ভ দ্য ট্রাফিক রেগুলেশন, দে মানে কি, ওই মোটরিস্টদের কি, উইল বি স্টপড, তাদেরকে থামিয়ে দেওয়া হবে, টিকেটেড অ্যান্ড, তাহলে ইডি, ইডি এবং ইডি, এটা V3 হয়ে যাবে, এখানে ভিটি হয়ে যাবে, তাহলে এখানে যাবে ফাইন, তাহলে হ্যাভ টু আর ব্যবহার করা যাবে না, এখানে যাবে ফাইন্ড, তাহলে এখানে কি করতে হবে, ফাইন্ড, কারণ V3 এবং এটাও V3 হবে, প্যারালিজম, V3, তাহলে এটা কি হয়ে যাবে, প্যারালিজম ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্যারালিজম সম্পর্কে, তাহলে লেকচার যদি তুমি ভালো না জানো, ধারণা না থাকে তোমার, যদি লেকচারটা যদি না দেখে থাকো, তাহলে কিন্তু টাফ, এগুলো একটু দেখে নিয়ে যাবা। আচ্ছা, এখানে এখানে যে জিনিসটি একটু খেয়াল করে দেখো, 20 নাম্বারটা একটু তুমি খেয়াল করে দেখো, এই বাক্যের মূল সাবজেক্ট হচ্ছে ফ্রেড, তাহলে ডিড নট শো আপ, এটা পাস্ট টেন্স, লাস্ট নাইটের কারণে ডিড নট হয়েছে। আর এখানে বলেছে কন্ডাক্ট দ্য টুয়ের রিহার্সালস, ডিড নট শো আপ লাস্ট নাইট বিকজ হি হ্যাড, তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স আছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওই যে আমরা শিখে আসলাম না, বিকজ প্রথমটা একটা, এটা পাস্ট হলে ওটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, তাহলে এখানে আরেকটা হ্যাড হবে, হ্যাড হ্যাড। যদি এটা লেখা টাফ, তাহলে এটা কি হয়ে যাবে, হ্যাড হ্যাড, হ্যাড হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে এদিকে আগে পাস্ট হলে, এদিকে পাস্ট হলে এদিকে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, এদিকে পাস্ট হলে ওদিকে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, তাহলে এটা হ্যাড হ্যাড হয়ে যাবে জন্য। আর অন হিজ ওয়ে টু দ্য, এটা তো আমরা জানি, অন মাই ওয়ে টু দ্য স্টেশন, সহজ সেন্টেন্স, অন মাই ওয়ে টু দ্য স্টেশন, অন হিজ ওয়ে টু দ্য স্টেশন, অন হিজ ওয়ে টু দ্য স্টেশন। তারপরে দেখো, এ শর্ট টাইম বিফোর হার অপারেশন লাস্ট মান্থ মিসেস কার্লি ড্রিমস অফ, খেয়াল করে দেখো, এটা লাস্ট মান্থ বলেছে, লাস্ট মান্থ বলেছে, তাহলে কি ড্রিমস হবে না ড্রিমড হবে, পাস্ট টেন্স হবে, এটা পাস্ট টেন্স হবে, কারণ এটাই তো ভার্ব, এটাই তো ভার্ব, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে আমরা কি ব্যবহার করব, এটা ড্রিমড ব্যবহার করব, ড্রিমড অফ। আর হু লিভস, এটা প্রেজেন্টেই থাকবে, কোনো সমস্যা নেই, কেন, কারণ এইটার এই লাস্ট মান্থের সাথে সম্পর্ক ড্রিমটের সাথে, আর যিনি, হু লিভস ওভারসিজ মানে বাইরে থাকে আর কি। দ্য অ্যাটমসফিয়ার ইন অ্যান্ডোলস ইজ ওপেন, এই যে দেখো অ্যাডজেক্টিভ, ওপেন অ্যাডজেক্টিভ, অ্যান্ড এর পরে আবার অ্যাডজেক্টিভ, তাহলে এটা তো হবে না, এই যে গিভস দেয়া আছে, এটা হবে না, এটা গিভস দেয়া আছে, ওয়েলকামিং হবে, শুধু ওয়েলকামিং হয়ে যাবে, ওপেন, ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, তাহলে এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, এটা কি হয়ে যাবে, প্যারালাল স্ট্রাকচার, প্যারালিজম, প্যারালিজম। আর হু এর পরে অল আছে, এই জন্য হ্যাভ হয়েছে, তা গুড ফরচুন টু ভিজিট, তাহলে এখানে কোনো ভুল নেই, তাহলে এটা পুরোটাই হচ্ছে প্যারালিজম। আর এখানে কোথায়, তাপমাত্রাটা কোথায়, এর আগে ইন আছে, সো এটাও কোনো ভুল নেই, স্থানের আগে ইন, জায়গা। এখন যেহেতু তারা পাস করেছে, স্টুডেন্ট, এখন যেহেতু তারা পাস করেছে, এটা পারফেক্ট টেন্স, দেখো এই হ্যাভটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে এটা পাস করেছে, প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পরেরটা কি ওয়ার হওয়ার কোনো সুযোগ আছে, নাই, তখন পরেরটা কি হয়ে যাবে, এটা আর হয়ে যাবে। আবারও বলছি, রেডি টু বিগিন, ঠিক আছে, এখানে বলতেছে নাও দে হ্যাভ সাকসেসফুলি পাসড দ্য টোফেল, যেহেতু সে এখন টোফেল টেস্টটা পাস করেছে, দ্য স্টুডেন্ট এখন প্রস্তুত, না প্রস্তুত ছিল, আমরা কি বলবো, প্রস্তুত, তাহলে দ্য স্টুডেন্টস আর রেডি টু বিগিন দেয়ার ক্লাসেস অ্যাট দ্য ইউনিভার্সিটি, যেহেতু তারা সফলভাবে পরীক্ষায় পাস করেছে, এই জন্য স্টুডেন্টরা বর্তমানে রেডি তার ক্লাস করার জন্য, ইউনিভার্সিটিতে তাদের ক্লাস শুরু করার জন্য রেডি আছে। আচ্ছা, দেন পরের ভুলটা খুবই ইন্টারেস্টিং একটা ভুল, দেখো বিং এর সাথে কি দ্যাট হয়, হবে না, এখানে একটা কমা দিছে, সেন্টেন্সের পরে কমা হয় না, তাহলে বিং, এটা দরকার নাই,
বিং এ গুড সুইমার বললেই তো হচ্ছে, এটা অপ্রয়োজনীয়। তাহলে বিং এ গুড সুইমার বললেই হচ্ছে, এই দ্যাট হি ওয়াজ এ গুড সুইমার এটা পুরোটাই অপ্রয়োজনীয়। ঠিক আছে, দ্যাট থেকে শুরু করে পুরোটাই অপ্রয়োজনীয়, কারণ এখানে একটা কমা আছে, তাহলে এটা সেন্টেন্স হতে পারবে না, এটা সেন্টেন্স হতে পারবে না। আর এটা পাস্ট টেন্স আছে, ইনটু দ্য ওয়াটার অ্যান্ড রেস্কিউড, তাহলে এটাও পাস্ট, এটাও পাস্ট, এই যে এটাও পাস্ট, এটাও পাস্ট, এই যে এখানে দেখো এটাও পাস্ট টেন্স আছে। আর ড্রাউনিং চাইল্ড মানে ডুবে যাওয়া, যেটা আর কি, উদ্ধার করেছিল, ওই যে ডুবন্ত শিশুটাকে উদ্ধার করেছিল। এটা একটা ব্যতিক্রম নিয়ম, এটা একটু আমি শিখে দিই আজকে। স্ট্যান্ডিং এই শব্দটা একটু আন্ডারলাইন করো, স্ট্যান্ডিং এটা একটু শিখে দেই। এটা একটু খেয়াল করো, এটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা একটু খেয়াল করো একটু জিনিনা। এটা হচ্ছে স্ট্যান্ডের পরে, স্ট্যান্ড হতে পারে আরেকটা ভার্ব আছে, যেমন স্ট্যান্ড হতে পারে, লাই হতে পারে, প্লাস সাধারণত এখানে প্লেস থাকে, প্লেস প্লাস একটা ব্যতিক্রম নিয়ম শিখে, গ্রামারগুলোতে থাকে না, তারপরে ভার্বের সাথে আইএনজি। এই ব্যতিক্রম নিয়মটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। স্ট্যান্ড এবং লাই, তারপরে প্লেস, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে একটা ব্যতিক্রম নিয়ম শিখালাম। দেখো একটা ব্যতিক্রম নিয়ম শিখালাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা কোন প্রশ্নটা বলছো, নাম্বার সহ বলবা তাহলে সুবিধা হবে। 21 নাম্বার না, এটা হবে আর, এটা হয়ে যাবে আর। আর 21 নাম্বার কোনটা, ড্রিমড, পাস্ট টেন্স হয়ে যাবে, V2 নট V3, এটা V2 হবে, এটা হবে V2, পাস্ট ইনডিফিনিট না এটা, এটা সাবজেক্ট, তো এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে এটা V2 হবে, সাবজেক্টের পরে এটা V2 হবে। তাহলে এখানে স্ট্যান্ডিং দেয়া আছে, তাহলে এখানে এই যে স্ট্রিট, এটা দেখো এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে প্লেস, তাহলে এটা হচ্ছে কি প্লেস, প্লেসের পরে তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, ভার্বের সাথে আইএনজি, এখানে কি হবে দেখো, ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্বের সাথে কি হয়ে যাবে, আইএনজি। তাহলে সাম অফ দ্য পিপল ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য স্ট্রিট, ওয়াচড হবে না, কি হয়ে যাবে, ওয়াচিং, এটা হয়ে যাবে ওয়াচিং। তাহলে ব্যতিক্রম নিয়ম শিখলে আবারও একটু দেখো, নিয়মটা একটু দেখে নাও। স্ট্যান্ড বা লাই, এরপরে যদি কখনো স্থান থাকে, স্থান, প্লেস থাকে, তাহলে পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, পরে ভার্বের সাথে কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়। তাহলে ব্যতিক্রম নিয়মটা একটু খেয়াল করবা। তাহলে স্ট্যান্ডিং এর পরে স্ট্রিট আছে, তাহলে এটা ওয়াচড হবে না, এটা হয়ে যাবে ওয়াচিং, এটা হয়ে যাবে ওয়াচিং। আর আদার্স সাবজেক্ট হতে পারে, আমরা যারা প্রথম থেকে ক্লাস করি তারা জানি, তারা ক্লাস করি যারা জানি কি হবে, তারা জানি কি হবে দেখো একটু খেয়াল করো, তারা জানি। তাহলে দেখো যে আদার্স সাবজেক্ট, ওয়াইল আদার্স, আদার্স সাবজেক্ট হতে পারে, এস আছে না, তাহলে এটা সাবজেক্ট হতে পারে, এখানে নাউন নাই, সাবজেক্ট হতে পারে। তাহলে একদম ব্যতিক্রম একটা নিয়ম শিখালাম। দ্য কার্পেন্টার্স ট্রাই টু জয়েন টুগেদার, এটাকে বলা হয় কি, রিডান্ডেন্সি। জয়েন মানেও যেখানে জয়েন থাকবে সেখানে টুগেদার দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে জয়েন টুগেদার এটার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আর ফাউন্ডের পরে ইট, যে হি ফাউন্ড মি ক্যাপ্টেন, আই ফাউন্ড হিম ডেড, আই ফাউন্ড দ্য বডি, আই ফাউন্ড হিম ডেড, আই ফাউন্ড দ্য ম্যান ডেড, তাহলে ইট এরপরে ইম্পসিবল, তাহলে এটা অ্যাজেরিভ ব্যবহার করা হয়েছে, এটা অ্যাজেরিভ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যদি আদার হতো তাহলে নাউন হতো, ঠিক আছে, আদার বয়েস, আর বয়েসটা তুলে দিলে সেটা কি হয়ে যাবে, আদার্স। ড্রিমড, ইডি আর কি, ড্রিমড, ইডি, ড্রিম টু আছে, বাট ড্রিমড হচ্ছে প্রচলিত, আমেরিকানরা ড্রিমড বলবে।
ইডি হয়ে যাবে ড্রিমড, এভাবে লিখবা। তাহলে as soon as the Petty had arrived, he told us that he will be, এই যে দেখো এখানে past tense আছে, told আছে, এটা past tense। তাহলে that এর আগে যখন past tense আছে, তাহলে that এর পরে এটাও কি হয়ে যাবে দেখো past tense। তাহলে that এর আগে past tense, এটাও কি হয়ে যাবে তাহলে past tense। তাহলে উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। উইলটা কি হবে, উড হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, উইলটা কি হবে, উড হবে। আমাদের আজকে এত বেশি নাই, 40টা মাত্র, একটু ধৈর্য ধরো, 40টা। তাহলে এটা হয়ে যাবে উড বি লিভিং, আর এখানে আগেরটা শুধু জয়েন হবে। তাহলে এইদিকে আর কোনো ভুল নেই। তাহলে এদিকে পাস্ট থাকার কারণে দ্যাটের পরেও পাস্ট হয়ে যাবে। দেখো, ইন রোম, ভেনিস অ্যান্ড আদার সিটিজ দে আর ডেভেলপড অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট কল হিউম্যানিজম, হুইচ, তাহলে হুইচ এখানে দেয়া আছে, তাহলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে ভুলটা হচ্ছে ইজ হবে না, ইজটাই ভুল। ইজ হবে না, কি হবে, ওয়াজ হয়ে যাবে। কারণ আগে এটা পাস্ট টেন্সে দেয়া আছে, দেখো এটা পুরোটাই পাস্ট টেন্সে দেয়া আছে। তাহলে ইন রোম, ভেনিস, আদার সিটি দে ডেভেলপ অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট অ্যান্ড কল্ড হিউম্যানিজম হুইচ ওয়াজ দ্য বেসিস অফ দ্য রেনেসাঁ, হুইচ ওয়াজ নট ইজ, এটার কারণে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। এটার কারণে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। এটা তুমি বুঝতেই পারছো, রিপিট শব্দটা আছে, এটাকে বলা হয় তোমার রিডান্ডেন্সি। তাহলে এখানে যেহেতু রিপিটেড দেয়া আছে, তাহলে এখানে এগেইন ব্যবহার করা যাবে না। তাহলে এটাই অ্যান্সার, এটা হবে না। এগেইনটা হবে না, তাহলে এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার, এটা হবে না। রিপিট এগেইন বলতে পারবো না, এটাকে বলে তাহলে রিডান্ডেন্সি। আর এখানে দুইটা ক্লজ, সিন্সের পরে দেখো দুইটা ক্লজ। আর এখানে আফটার আছে, আফটারের পরে হ্যাড আছে, তাহলে এখানেও কোনো ভুল নাই। দেখো আফটারের পরে হ্যাড আছে, তাহলে এখানেও কি নেই, কোনো ভুল নেই। ওকে, তারপরে দেখো এটাও তোমার প্যারালিজম। এই সেন্টেন্সটাও প্যারালিজম। দেখো, দ্য ওয়ে উই রিয়্যাক্ট, এটা আছে প্রেজেন্ট টেন্সে। দ্য ওয়ে উই রিয়্যাক্ট, দ্য নলেজ উই ডিসপ্লে, দেখো এটাও প্রেজেন্ট টেন্স। তার মানে দ্য এডুকেশনাল ট্রেনিং উই রিসিভড হবে না, এটা ভুল। তাহলে এটা ভুল, এটা রিসিভড হবে না, রিসিভ হবে। তাহলে আগে কি আছে দেখো, আগে প্রেজেন্ট আছে, পরেও প্রেজেন্ট আছে, তাহলে মাঝখানে তার পাস্ট হবে না, এটাই হচ্ছে প্যারালিজম। তাহলে এটা রিসিভ হবে, নট রিসিভড। তাহলে এটা কি হয়ে যাবে, রিসিভ, নট রিসিভড, প্রেজেন্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাও প্যারালিজম, সমান্তরাল, প্যারালিজম। When you come after this afternoon, we discuss the possibility of your writing. তাহলে ভুলটা কোথায়, এখানে আমরা কাম ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম কাম, এখানে ব্যবহার করলাম কাম, তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট টেন্স। তাহলে এদিকে আমরা জানি ফিউচার হয়ে যাবে। ওয়েন যুক্ত অংশ যদি এখানে প্রেজেন্ট থাকে, তাহলে আমরা জানি পরের অংশ কি হয়ে যাবে, ফিউচার হয়ে যাবে। তাহলে হোয়েন ইউ কাম আফটার ক্লাস, আজকে বিকালবেলা যখন আসবে আমরা আলোচনা করব। তাহলে আজকে বিকালবেলা যখন আসবে আমরা কি করব, আলোচনা করব। করার সম্ভাবনা আছে, দ্য পসিবিলিটি অফ ইউর রাইটিং এ রিসার্চ পেপার নিয়ে আলোচনা করার সম্ভাবনা আছে বা করব। তাহলে এদিকে প্রেজেন্ট থাকার কারণে এদিকে কি হয়ে যাবে, ফিউচার হয়ে যাবে, নট পাস্ট, কারণ এটা প্রেজেন্ট আছে। তাহলে এদিকে পাস্ট হওয়ার কোনো সুযোগ নেই। এই যে এন্ড এর আগে কি আছে দেখো, এন্ড এর আগে কি আছে, গ্রেসফুলি, অ্যাডভার্ব। তাহলে এন্ড এর পরে এটাও অ্যাডভার্ব হয়ে যাবে। প্যারালিজম, এটাও প্যারালিজম। তাহলে এটাও ঠিক আছে, এটাও প্যারালিজম। তাহলে স্টাইলিশলি, এটাও প্যারালিজম। অ্যান্ডের আগে যদি অ্যাডভার্ব থাকে, তাহলে অ্যান্ডের পরেও কি হয়ে যাবে, অ্যাডভার্ব। তাহলে এটা পুরোটাই ভুল, এটা না হয়ে স্টাইলিশলি হয়ে যাবে। দেন এরপরে হচ্ছে হ্যাভিং, হ্যাভিং এর পরে ফিনিশড, এটা এখানে কোনো ভুল নাই। হিজ টার্ম বিফোর দ্য ডেডলাইন, আমাকে খেয়াল করতে হবে, কমা, কমা আছে, তো কমার আগে কি আছে, হ্যাভিং ফিনিশড। তাহলে যিনি শেষ করেছে উনি কমার পরে বসবে, কিন্তু ইট তো আর কখনো শেষ করতে পারবে না, ইট তো কখনো শেষ করতে পারবে না। তাহলে ইটের ব্যবহারটা ভুল, যেটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার, যেটাকে বলা হয় কি, ড্যাংলিং মডিফায়ার। তাহলে এখানে হয়ে যাবে হ্যাভিং ফিনিশড হিজ টার্ম পেপার, হি ডেলিভার্ড, হি ডেলিভার্ড, হি, এটা প্যাসিভ করা যাবে না, হি ডেলিভার্ড টু দ্য প্রফেসর। আফটার লার্নিং, আফটার পরে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, অল দ্য ডিটেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট, প্রজেক্ট সম্পর্কে, দ্য কন্ট্রাক্টর টোল্ড আস দেম। এই যে এটা কখনো একসাথে হবে না, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, যখন দুটি প্রোনাউন একসাথে হবে তখন সবসময় কি
কি টু ব্যবহার করবা, আগে প্লুরালটা ব্যবহার করে পরে টু ব্যবহার করবা, তাহলে কি হবে them to us, told them to us। তাহলে মজার বিষয় এখানে, এটা তুমি কিন্তু আগেই ব্যাখ্যা করেছিলাম, আমি কিন্তু 34 আগের কোন একটা ক্লাসে তোমাদের ব্যাখ্যা করেছিলাম, he told me it, এটা এরকম একটা ব্যাখ্যা করেছিলাম। দেখো তবু আমি একটু দেখায় নিয়ে আসি তোমাদেরকে, সুবিধা হবে, একটু 2 মিনিট লাগবে, বাট আমি একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো এই যে এখানে আছে, দেখো এখানে আছে, এই যে দেখো সাধারণত এই টু যুক্ত এটা আসবে, এটা আসবে, সাধারণত এই জিনিসটা ব্যবহার করতে হবে, এটা মনে রাখবা। তাহলে আবার দেখে নাও, দে গেভ আজ ইট বলা যাবে না, দে গেভ ইট টু আজ, দে গেভ ইট টু আজ, দে গেভ আজ ইট বলা যাবে না, দে গেভ ইট টু আজ। তারপরে দেখো অ্যাডভান্স ফরওয়ার্ড, এটাও ভুল, পরেরটা দেখো, এটাও হচ্ছে রিডান্ডেন্সি, অ্যাডভান্স মানেও যা ফরওয়ার্ড মানেও তাই, অ্যাডভান্স মানেও যা ফরওয়ার্ড মানেও তাই। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, শুধু অ্যাডভান্স দিলেই হচ্ছে, ফরওয়ার্ডের প্রয়োজন নাই, শুধু অ্যাডভান্স দিলেই হচ্ছে, ফরওয়ার্ডের প্রয়োজন নেই, শুধু অ্যাডভান্সড দিলেই হচ্ছে। দেখো রিভার্ট মানেও যা ব্যাক মানেও তাই, এটাও রিডান্ডেন্সি, দেখো এটাও রিডান্ডেন্সি, রিভার্ট মানেও যা ব্যাক মানেও তাই, রিটার্ন মানেও যা ব্যাক মানেও তাই, তাহলে এটা হচ্ছে রিডান্ডেন্সি, এটা হচ্ছে রিডান্ডেন্সি। আচ্ছা 17 নম্বর ক্লাসের পরে আবার আলোচনা করব আমি, যেগুলোতে প্রবলেম আছে এগুলোতে আমি আবার আলোচনা করে দিব। তাহলে রিভার্ট ব্যাক এটা বুঝতে পারছো তো, ডাবল ওয়ার্ড, রিপিট এগেইন, রিপিট এগেইন, অ্যাডভান্স ফরওয়ার্ড, রিভার্ট ব্যাক, এগুলো সেম মিনিং, সো এগুলো ব্যবহার করা যাবে না, ডাবল শব্দ ব্যবহার করা যাবে না। গতদিন বলেছিলাম আগের ক্লাসে, সাপোজ ধরো, এই ধরনের শব্দ, রিপিট এগেইন, এই ধরনের শব্দ আমরা প্রায়ই বলি, ক্যাচ ধরো, ক্যাচ মানেই তো ধরা। এটা একটা ইনভার্টেড সেন্টেন্স, 37 হচ্ছে এটা একটা ইনভার্টেড সেন্টেন্স। এই যে দেখো ইন দ্য ডিস্টেন্স, এই ডিস্টেন্স থাকার কারণে কুডটা আগে চলে আসছে, আসলে এটার সাবজেক্ট কে জানো, দ্য স্লিপি লিটল ভিলেজ, এটার মূল সাবজেক্ট হচ্ছে ভিলেজ, ইন দ্য ডিস্টেন্স থাকার কারণে আগে ভার্ব এসেছে, কুড বি সিন দ্য স্লিপি লিটল ভিলেজ, এটাকে বলা হয় ইনভার্সন। আমরা যদি ওই যে হিয়ার ইজ দ্য পেন অথবা ওই যে নেভার দিয়ে করলাম, সেই ধরনের একটা ইনভার্সন এটা। যেহেতু এই বাক্যের সাবজেক্ট ভিলেজ, তাহলে দেয়ার হওয়ার কোনো সুযোগ নাই, এখানে কি হয়ে যাবে ইটস, এখানে কি হয়ে যাবে ইটস, এটা অবশ্যই সিঙ্গুলার হয়ে যাবে, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ভিলেজ। তাহলে উইথ ইটস ক্লোজলি ক্লাস্টার্ড অ্যাবাউট হাউসেস অ্যান্ড রেড ক্লে টাইল রুফস। আর দুইটা আছে মাত্র, অলদো, ঠিক আছে, অলদো সেন্টেন্সের আগে বসতে পারবে, কিন্তু পিপুলের সাথে আমি আগেই বলেছি বান্স অফ ব্যবহার করা যাবে না, মেনি বলতে পারো, মেনি পিপুল, এ নাম্বার অফ পিপুল, তাহলে বাঞ্চ অফ পিপুল ব্যবহার করা যাবে না। লাস্ট ওয়ান দেখো, হ্যাড এর পরে আছে ড্রেসড, তাহলে এন্ড এর পরে কি হবে V3, তাহলে এন্ড এর পরেও কি হয়ে যাবে V3, যেহেতু হ্যাড এর পরে ড্রেসড আছে, হ্যাড এর পরে V3, তাহলে এন্ড এর পরেও V3 হবে, ইটেন হবে, এটা 8 না, কি হয়ে যাবে ইটেন, 8 না, কি হয়ে যাবে ইটেন। আফটার দ্য লেইন হ্যাড লেট আউট, আসলে এটা একটা ফ্রেজ, এটা আসলে লেট আউট না, এটা হয়ে যাবে লেট আপ, এটা একটা শব্দের ব্যবহার, এটার মানে হচ্ছে ডিমিনিশ, কমে যাওয়া, বৃষ্টি যখন কমে যাবে লেট আপ, এটার মানে হচ্ছে কমে যাওয়া। আর লেট আউট মানে হচ্ছে ডিসমিস, কাউকে ডিসমিস করা, লেট আউট, এই জন্য এখানে কি হবে লেট আপ, ডিমিনিশ, কমে যাবে, তখন কি হবে মিশেল কন্টিনিউ দেয়ার হাইক আপ দ্য মাউন্টেনে, অর্থাৎ পাহাড়ে ওঠাটা সে চলমান রাখবে, পাহাড়ে ওঠার কাজটি চলমান রাখবে।
বাঞ্চ অফ হচ্ছে যে ওই যে ফুলের তোড়া বলি না, বাঞ্চ অফ একগুচ্ছ, গুচ্ছ। আমরা বলি না বাঞ্চ অফ ফ্লাওয়ার, একগুচ্ছ ফুল। বাঞ্চ অফ স্টিক এই টাইপের আর কি, বাঞ্চ অফ স্টিক, বাঞ্চ অফ ফ্লাওয়ার। আচ্ছা 17 নাম্বারে বলেছো প্রবলেম 17 17, তাই না? 17 হচ্ছে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, করে দেখো। যখন ট্যাঙ্ক ক্যারি করছিল তখন গ্যাস ডিরেল করেছিল। তুমি যদি বলো ট্যাঙ্ক ক্যারি করেছিল গ্যাস ডিরেল করেছিল, তাহলে এটা হচ্ছে না। আমরা কি বলবো, যখন এই ট্যাঙ্কটি টক্সিক গ্যাসগুলোকে করছিল, বহন করছিল, তাহলে দ্য ট্যাঙ্কার ওয়াজ ক্যারিং, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। when I was sleeping he disturbed me, when I was sleeping he disturbed me। হ্যাঁ ফুলের তোড়া, একগুচ্ছ ফুল, ফুলের তোড়া। মূলত গুচ্ছ ওই ফুলের জন্য তোড়া বলে আর কি। তাহলে আশা করি ওটা বুঝতে পেরেছো। আর বাকি আর কোনো প্রবলেম আছে কিনা বলো তাহলে দেখি। আর কোনোটা সমস্যা আছে? তাহলে আজকে কিন্তু আজকের যে মিনিটে এইটা মিনি টেস্ট 4 এটা একটু কঠিন, পুরোটা আবার দেখবা। দেখো কোনো সমস্যা আছে কিনা একটু প্রশ্ন করো, যদি সমস্যা থাকে তাহলে জানাও। আর কোনোটা বা কোনো কিছু পিটারসন টোফেল, হ্যাঁ আগে এগুলো শেষ হোক, ক্লিভস ব্যারন্স শেষ হোক, তারপরে ক্লিভস ব্যারন্স শেষ হোক। প্যাসেজগুলো চেষ্টা করব, এখন প্যাসেজ পড়াতে গেলে অনেক টাইম লাগবে, চেষ্টা করব আর কি। একটা প্যাসেজের জন্য একদিন চলে যাবে। আর যারা আগের ক্লাসগুলো করোনি একটু আগের ক্লাসগুলো করে আসবা। যারা আগের ক্লাস করোনি তারা বাক্যের অর্থ বোঝার জন্য অনুবাদ করে পড়া, রিডিং হ্যাবিট থাকতে হবে, প্রচুর পড়তে হবে। গল্পের বই, ইংরেজি গল্পের ছোট ছোট সহজ গল্পের বই বই হোক সমস্যা নেই, সেগুলো পড়তে হবে। ইংরেজি সংবাদপত্র পড়ার যদি প্রয়োজন হয় সেগুলো করতে হবে। ওকে তাহলে আল্লাহ হাফেজ। ডিউ এক্সাম ডিসেম্বরে, এটা বলছে, এটা দেরি আছে। আগে রেজাল্ট দেখ, রেজাল্টের পরেও তুমি 1 মাস এমনি টাইম পাবে। ফর্ম ফিল আপ করার জন্য 1 মাসের উপরে টাইম পাবে। ফর্ম ফিল আপ করার জন্য 1 মাসের উপরে টাইম পাবে, সমস্যা নেই। আইবিএ ইংলিশের জন্য অবশ্যই ইংলিশ স্পেশাল করে স্পেশালি ভোকাবুলারি, অ্যানালজি এগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, অ্যানালজি এগুলো ভালো করে পড়বা। তারপর হচ্ছে ভোকাবুলারি, অ্যানালজি, স্পেলিং, এই শব্দগুলো বা ফ্রি হ্যান্ড লেখার এই জিনিসগুলো ভালো করে পড়বা। প্রচুর ভোকাবুলারি স্কিল থাকতে হবে তোমার। আর ওই যে সেন্টেন্স কমপ্লিশন, স্পেলিং, সেন্টেন্স কমপ্লিশন এগুলো খুব ভালো করে পড়তে হবে। ভোকাবুলারির জন্য আমার একটা বই বের হচ্ছে, পকেট ভোকাবুলারি চেঞ্জ হয়ে ভোকাবুলারি ম্যাজিক বইটি বের হচ্ছে। এটা পড়লে আশা করি তোমার কম্পারেটিভ এক্সামের জন্য তোমার কাজ হয়ে যাবে, কারণ সব শব্দের বাংলা দিয়েছি, তোমাকে ডিকশনারি খুলতে হবে না, সব শব্দের বাংলা দিয়েছি আমি। এটা সিরিয়ালি পড়তে পারবা, ভোকাবুলারি বইটা অনেক সুন্দর করে দিয়েছি যাতে তুমি সিরিয়ালি পড়তে পারো। ঠিক আছে, এটা আশা করি সিরিয়ালি যাতে পড়তে পারো, ওইভাবে তুমি ভোকাবুলারি ম্যাজিক এই মাসের 27-28 তারিখের দিকে বাজারে আসবে আশা করি। না এটা সম্ভব না, মনে রাখবা যেদিন রেজাল্ট হবে তারও 1 থেকে 1.5 মাস পরে পরীক্ষা হবে, কারণ তোমাকে আবেদন করার সুযোগ দিবে। হ্যাঁ তারপরে আমার বাকি বইগুলো পড়তে পারো, আমার লেখা বাকি যে বইগুলো আছে, আমার পেজে যাও, পেজে গেলে দেখতে পারবা। তানভীরস ইংলিশ কেয়ার যে পেজ আছে সেই পেজে যাও, সেটা দেখতে পারবে। এটার জন্য বাজারে কিছু ভালো বই আছে যেগুলো ওই যে অনুবাদ করে করে লেখা, এরকম কিছু বই আছে। আমাকে ওই যে ইনবক্সে লিখো, আমি লিখে দিব কোন কি কি পড়তে হবে। শরীফ আহমেদ আমাকে তানভীরস ইংলিশ কেয়ার যে পেজ আছে আমাদের
ফেসবুক পেজের ইনবক্সে দিও, আমি যদি আমার চোখে পড়ে আমি দিয়ে দিব, অথবা আমার আইডিতেও মেসেজ দিতে পারো। আমার আইডি এমডি তানভীরুল হক, তোমাদের এখানেই আছে, লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো, বাংলা বা ইংরেজি আইডি দুইটাই আছে, এমডি তানভীরুল হক। ওকে, তাহলে আশা করি ভোকাবুলারি বইটি তোমার অনেক কাজে দিবে। আমি দেখাবো এখানে কিভাবে পড়বা বা প্রতিদিন কতটুকু পড়বা সেটা নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা করতে পারবো, আমি দেখাবো এটার জন্য। তো ওকে, তাহলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, অনেকক্ষণ কথা বললাম। আজকের ক্লাসটা একটু ভালো করে আবার দেখবা, দ্বিতীয়বার দেখতে হবে এটা।